ইন্ডিয়া যে কারণে হোক, তার সেভেন সিস্টার হোক আর বাণিজ্য হোক, যে কারণে হোক বাংলাদেশের উপর তারা মাতবরি করতে চাইবে, এবং বাংলাদেশের উপর তার প্রভাব বিস্তারের জন্যই তারা মূলত হাসিনা মুজিব পরিবারকে বেছে নিয়েছে। আর ভারতের বিরুদ্ধে নয়, বিরুদ্ধে শব্দটার পরিবর্তে আমি ব্যবহার করতে চাই ভারতের সাথে মর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতির সম্পর্ক শব্দটা। তিনি বলছিলেন যে ডক্টর ইউনূস সরকার ছাড়া যদি অন্য কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় আসে তাহলে ভারতের সাথে এরকম সম্পর্ক রাখতে পারবে না। দেখুন, ভারতের সাথে আমাদের সম্পর্কের ব্যাপারটা বারবার ঘুরে ফিরে আসে, কারণ আমরা সবকিছু পরিবর্তন করতে পারবো কিন্তু আমাদের প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবো না। ভারতের এই প্রসঙ্গটা আরো বেশি আমাদের সামনে আসছে, বা তাদের যে হস্তক্ষেপ বলুন বা ব্যবসায়িক প্রভাব বলুন, এবং বিশেষ করে মার্কেটগুলো দখল করে নেওয়া, কাপড়ের মার্কেট, পেঁয়াজ সহ কাঁচামালের মার্কেটগুলো, এটার মূল কারণটা হচ্ছে বিগত সরকার, বিশেষ করে শেখ হাসিনা ওয়াজেদ 15 বছর ক্ষমতায় থাকার কারণে ভারতকে অন্যায়ভাবে বিভিন্ন ধরনের বাণিজ্যিক চুক্তি করার কারণে, এবং সবকিছুতেই ভারতের উপর নির্ভরশীল হয়ে বাংলাদেশের রাজনীতির সিদ্ধান্তগুলো দেওয়ার কারণেই এই অবস্থাটা হয়েছে। যার ফলে এই ভারতের প্রভাবটা, এর আগে কিন্তু বিএনপি ছিল, জিয়াউর রহমান সাহেব ছিলেন, এরশাদ সাহেব ছিলেন, এত ভারত ভারত ভারতের প্রভাব, ভারত করে ফেললো, ভারত করে, এগুলো কিন্তু ছিল না। ভারতের সাথে বাংলাদেশের সরকারগুলো তার মর্যাদা রক্ষা করেই পররাষ্ট্রনীতি পরিচালনা করেছে। কাজে যে দর্শক প্রশ্ন করেছেন যে ভারত এর বিরুদ্ধে যেভাবে ইউনূস সাহেব দাঁড়িয়েছে, দেখুন আমি তার এই শব্দটাকে আগে একটু যোগ করতে চাই, ভারতের বিরুদ্ধে নয়, বিরুদ্ধে শব্দটার পরিবর্তে আমি ব্যবহার করতে চাই ভারতের সাথে মর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতির সম্পর্ক শব্দটা হবে এটা। আমরা কেউ আমাদের শত্রু নয়, কেউ আমাদের বন্ধুও নয়, আমাদের কথা হচ্ছে প্রত্যেকের সাথে আমরা আমাদের মর্যাদার সহিত আমাদের পররাষ্ট্রনীতি, বাণিজ্য নীতি এগুলো পরিচালনা করব। এখন যখন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি একজন লিবারেল পলিটিক্স এবং দীর্ঘ রাজনৈতিক জীবন, তার প্রায় 6 দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, তিনি তার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলেন। অনেকেই সস্তা কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলেন, ভারতের দালাল হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই গেছে, না, এটা কিন্তু কথা নয়। যেই দল ক্ষমতায় আসুক, ইভেন ইনক্লুডিং জামাতে ইসলামও যদি ক্ষমতায় আসে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ক্ষমতায় যাওয়ার পরে আর এই ধরনের কথা বলবে না। কারণ আপনাকে পররাষ্ট্রনীতির নর্মাল যে নর্ম আছে এটা রক্ষা করেই আমাদেরকে চলতে হবে। এটা গেলো একটা। দ্বিতীয় একটা যেটা প্রশ্ন, যেমন এই একটু আগে আমি দেখছিলাম যে একজনের একটা লেখা, সেখানে বলা হচ্ছে যে জামায়াতের সেক্রেটারি জনাব মিয়া গোলাম পরওয়ার বলছেন যে 71-এ আমাদের পরিপূর্ণ স্বাধীনতা আসেনি, 24-এই পূর্ণ স্বাধীনতা এসেছে। দেখুন, এই কথাগুলা যত বেশি ওনারা বলবেন ততই, ওই ওই লেখাটাতে আমি পড়ছিলাম, যত বেশি ওনারা এই কথাগুলো বলবেন ততই হবে কি মানুষের মধ্যে আরো কনসেপ্টটা আসবে যে তাহলে তো তোমাদের নেতাদের যে ফাঁসি দিয়েছে সেটা ঠিকই ছিল। না, শেখ হাসিনা যে ফাঁসিটা দিয়েছে সেটা বিচারিক যথাযথ প্রক্রিয়া গ্রহণ করা হয়নি। প্রত্যেক অপরাধী বিচারের আওতায় আসবে, এটা আমরা চাই। তো কাজেই 71-কে কোনোভাবেই 24-এর সাথে তুলনা করার কোনোই প্রয়োজন আছে বলে আমি অন্ততপক্ষে মনে করি। যাই হোক, এটা নিয়ে আমরা প্রথম অংশে বলেছি। আরেকটা প্রশ্ন ছিল যে রাজনৈতিক দলের সংস্কার। আমি এক কথায় বলবো উইদাউট এনি হেসিটেশন এন্ড উইদাউট এনি প্রিকুয়েশন এন্ড প্রিকন্ডিশন, ইয়েস, দ্য ফার্স্ট থিং উই নিড টু ডু দ্য পলিটিক্যাল সংস্কার, পলিটিক্যাল রিফর্ম। রাজনৈতিক দলে আগে সংস্কার করা দরকার, কারণ দিন শেষে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাই তো দেশ চালাচ্ছে। কাজে রাজনৈতিক দলের সংস্কারে যদি আপনার সবকিছু গঠন প্রক্রিয়া আসে, দুর্নীতিটা কিন্তু মূলত শুরু হয় ওইখান থেকেই। কি কারণে এই যে দলীয় কোন দলগুলো হয়, প্রতিটা দলেই মোরলেস আপনি দেখবেন নেতৃত্বের প্রতিযোগিতা আছে, সেই প্রতিযোগিতা অনেক সময় হয় কি রাজনৈতিক কুন্দলে পরিণত হয়ে যায়, যার ফলেই এই অপরাধটা কিন্তু এসকেলেট হতে থাকে। এখন আসলে আপনার ডক্টর ইউনূস সাহেবের যে চীন সফর, আমি সংক্ষেপে বলবো, ইফতারের সময় হয়ে যাচ্ছে। দেখুন, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক তো সবসময় ভালো ছিল, তবে বিশেষ করে এই যেটা বলছিলেন একটু আগে রবি ভাই, চীন কিন্তু শেখ মুজিব সাহেবের হত্যার পর কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এটার
আহ, এমনকি স্বাধীনতা যুদ্ধের সময়েও চীন পাকিস্তানের পক্ষ ছিল, কিন্তু সেইটা ধরে আমাদেরকে তো বসে থাকলে চলবে না। বিশ্ব পরিস্থিতি, অর্থনীতি, রাজনীতি, পরিমণ্ডল পরিবর্তন হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে আমেরিকা কিন্তু সবসময় কিন্তু তার যে কাউকে বন্ধু বলে নেয় আর কাউকে শত্রু নেয় না, এটা কিন্তু হয় না। আমেরিকা তার প্রয়োজনের তাগিদে, অর্থনীতির কারণে, বাণিজ্যের কারণে, ব্যবসার কারণে মুহূর্তে তার বন্ধু পরিবর্তন করতে পারে। আমাদের এখন মনে রাখতে হবে, ইন্ডিয়া যে কারণে হোক, তার সেভেন সিস্টার হোক আর বাণিজ্য হোক, যে কারণে হোক, বাংলাদেশের উপর তারা মাতবরি করতে চাইবে। এবং বাংলাদেশের পর তার প্রভাব বিস্তারের জন্যই তারা মূলত হাসিনা মুজিব পরিবারকে বেছে নিয়েছে। আর এই হাসিনা মুজিব পরিবারের মাধ্যমে আওয়ামী লীগকে বারবার ক্ষমতা আনছে এই কারণেই যে তার ব্যবসায়িক সুবিধাগুলা লাভ মানে পাওয়ার জন্য। আমাদেরকে কি করতে হবে? ইয়েস, আমরা ভারতের সাথে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, আমি আবারও বলছি, ঠিক তেমনি চায়না আমাদের উন্নয়ন সহযোগী। আমাদের চায়নার সাথে সুসম্পর্ক রেখেই আমরা আশা করি, বিশেষ করে এই যে তিস্তার যে ব্যাপারটা, এখানে যে প্রজেক্টের বিষয় আছে, সেটা আমরা আশা করি তিনি এটার একটা সমাধান করবেন, বা তাদের সাথে এক ধরনের একটা চুক্তি হবে। এবং আমরা প্রত্যাশা করব কারো বিরোধিতা নয়, কাউকে উস্কে দিয়ে নয়, সকলের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ। এমনকি আপনি দেখেন ডক্টর ইউনূস সাহেবও কিন্তু এই যে মোদির সাথে বৈঠক করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু তাদের পক্ষ থেকে আমি সর্বশেষ যতটুকু জানি এখন পর্যন্ত তারা সাড়া দেয়নি। কারণ তারা জানে যে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করলে হয়তো তারা যে ট্র্যাডিশনে যে বিষয়গুলো চাপিয়ে দিতে চায় চায় বা তারা অর্জন করেছে শেখ হাসিনার কাছ থেকে, একইভাবে হয়তোবা ডক্টর ইউনূসের কাছে আলোচনা করে বা তার সাথে কথা বলে তারা ওইরকম কিছু পাবে না, বিদায় তারা হয়তো তাদের দেন দরবারে বা বোঝাপড়ায় মিলতেছে না, বিদায় তারা হয়তো রাজি হচ্ছে না। তবে ডক্টর ইউনূস নয়, যে সরকারই আসুক, নির্বাচিত সরকার আসলে আমরা অতীতে যেমন দেখেছি, জিয়া সরকার বলেন, এরশাদ সরকার বলেন, খালেদা জিয়া সরকার বলেন, যেভাবে ছিল ঠিক এভাবেই চলবে ভবিষ্যতেও। বাংলাদেশ তার মর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতি নিয়ে চলবে ইন্ডিয়া এবং চায়নার সাথে। এইটুকুই। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে জনাব। প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব গতকালকের যে ভাষণটা, তার আগের ভাষণগুলো অত্যন্ত সাবলীল এবং খুব নর্মাল ছিল, মানুষ খুব সাদরে গ্রহণ করেছে। গতকালকের যে ভাষণটা আমি ব্যক্তিগত, আমি জানি না কোন অ্যানালিস্ট কিভাবে নেবেন, আমার কাছে পছন্দ হয়নি। তিনি ওই যে আমি বললাম যে মাইনাস শেখ হাসিনার স্বজন হারানোর বেতনা, শেখ হাসিনার মতোই তিনি বলেছেন তিনি উন্নয়ন করেছেন, ওইটা করেছেন। এটা তার মুখে বলার তো প্রয়োজন নেই। তাছাড়া আমার কাছে মনে হয়েছে যে ভাষাগুলা আরেকটু সুন্দর হতে পারতো। তবে তারপরে হয়তো বা ভিন্ন কারণে হতে পারে, এক একটা মানুষ যখন কথা বলে, এক একটা বিষয়ে আলোচনা করে বিভিন্ন সময়, প্রতিদিন তার আলোচনাও দেখবেন একইভাবে যে সুন্দর হয় তাও কিন্তু হয় না। একদিন দেখা যাবে যে খুব গুছিয়ে বলেন, আরেকদিন হয়তো কম গুছিয়ে বলেছেন, সেটাও হতে পারে। তবে আমরা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে যেটা আশা করি এবং প্রত্যাশা করি, এবং সে কারণেই তাকে ওই আবার ওই শব্দটা বলতে হচ্ছে, গ্লোবাল সিটিজেনই মনে করি আমরা। তিনি, তার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি, আমরা ওই ধরনের বক্তব্যের প্যারালাল কোনো বক্তব্য আমরা শুনতে চাই না। আমরা চাই তিনি সুনির্দিষ্টভাবে রাষ্ট্রকে একটি লক্ষ্য ঠিক করে সেই দিকে নিয়ে যাবেন। এবং সেটা ঠিক করতে হলে আপনারা এই আবার বলতেই হচ্ছে, নির্বাচন ছাড়া এবং একটি স্থিতিশীল, স্টেবল এবং স্ট্রেংথ নিয়ে একটি সরকার গঠিত হওয়া ছাড়া কোনোভাবেই আপনি এই বিতর্ক থামাতে পারবেন না, সন্ত্রাসও থামাতে পারবেন না, এবং ইনভেস্টরদের ইনভেস্টমেন্টের নিশ্চয়তাও হতে পারবেন না। কাজেই একটি নির্বাচিত সরকারই এই বিষয়গুলোর থেকে আমি মনে করি উত্তরণ করতে পারবে বলে আমি বিশ্বাস করি।